নিঝুম এত তীব্র শীত এবং তুষারপাত আগে কখনো দেখেনি। তার শরীর এটা একদম সহ্য করতে পারল না। নিঝুম একদম গলা কাটা মুরগির মতো কাঁপছিল। ধীরে ধীরে তার শরীর ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছিল। সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তবুও নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে সে আবরাজের সাহায্য চাইল না। তখনই মনে পড়ে গেল ইলার দেওয়া ফোনের কথা। নিঝুম সেটা খুঁজে পেল না। সামান্য 2 পা এগোতে ঢলে পড়ে গেল। এদিকে আবরাজ ক্রোধে অন্ধ হলেও হঠাৎ করে তার মনে নিঝুমের জন্য চিন্তা হতে থাকে। এতক্ষণ সে নিজের ঘরের লাইট নিভিয়ে দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু ঘরের লাইট জ্বালিয়ে জানালার দিকে তাকাতেই থাই গ্লাসে তার চোখে স্পষ্ট ভেসে ওঠে বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই তীব্র তুষারপাত দেখে তার মনে ভয় ঢুকে যায়। আবরাজ বলে ওঠে, ওই মেয়েটাকে তো আমি বাইরে বের করে দিলাম, ও ঠিক আছে তো? এই ভেবে আবরাজ আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে বাইরের দিকে রওনা দিল। ইলাও মাস্ক গাড়ি চালিয়ে ফিরছিল। ইলা বলে, আমার খুব চিন্তা হচ্ছে রে। নিঝুমকে এতবার ফোন করলাম কিন্তু ও রিসিভ করছে না। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে। মার্কস বিরক্ত সুরে বলে, তুমি অহেতুক এত চিন্তা করছো। মুভিটাও ঠিক মতো দেখতে দিলে না, টেনে টেনে নিয়ে এলে আমায়, আর এখন এই তুষারপাতের মধ্যে গাড়ি চালাচ্ছ। যদি কোনো অঘটন ঘটে? ইলা বলে, কিছু হবে না, এই তো সামনে আবরাজের অ্যাপার্টমেন্ট। বলে ইলা কিছু একটা দেখে গাড়ি থামায়। মার্কস জিজ্ঞেস করে, কি হলো? গাড়ি থামালে কেন? ইলা দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা নিঝুমের দেহ দেখে তার নাম ধরে চিৎকার করে ওঠে। এতপর নিঝুমের মাথার কাছে বসে বলে, এই নিঝুম, কি হয়েছে তোমার? চোখ খোলো। মার্কস হতভম্ব হয়ে তাকিয়েছিল। ইলা মার্কসকে বলে, এভাবে বোকার মতো দাঁড়িয়ে কি দেখছো? ওকে জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আমি বলেছিলাম না আবরাজের ওপর ভরসা নেই? দেখেছো কি করেছে? ওর মনে কি দয়াময়া বলতে কিছু নেই? মেয়েটার ওপর এত বড় অবিচার করলো। ছি! এর মধ্যে আবরাজও বাইরে বেরিয়ে আসে। এসে নিঝুমকে এভাবে পড়ে থাকতে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে ওর? ইলা শক্ত কণ্ঠে বলে, নির্দয় বাস্টার্ড কোথাকার, কি করেছো তুমি এটা? আজ তোমার জন্য মেয়েটার এই অবস্থা। আবরাজের মাথা গরম হয়ে যায়। সে বলে, একদম গালি দিবে না, না হলে আমি ভুলে যাব যে। মার্কস তাদের মাঝে বলে ওঠে, এভাবে এখন নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। আমাদের এখন নিঝুমকে সামলাতে হবে। ওর তো এত শীত সহ্য করার ক্ষমতা নেই, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আবরাজ বলে, ওকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে আসো তোমরা। ইলা সাথে সাথে গর্জে উঠে বলে, একদম না, আমরা ওকে হসপিটালে নিয়ে যাব। তোমার ওপর আমার ভরসা নেই। মার্কস বলে, ইলা, এখন আমাদের ঠান্ডা মাথায় সবটা ভাবতে হবে। তুষারপাত যেভাবে বাড়ছে তাতে এতক্ষণে রাস্তায় বরফ জমে গেছে। এখন আর হাসপাতালে যাওয়ার পরিস্থিতি নেই। তাছাড়া আবহাওয়া দেখে মনে হচ্ছে না পরিস্থিতি খুব জলদি ঠিক হবে। এখন তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে নিঝুমকে আবরাজের অ্যাপার্টমেন্টে নিয়ে চলো, না হলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যাবে। ইলাও বুঝতে পারে মার্কসের কথায় যুক্তি আছে, তাই সে আর বেশি বাড়াবাড়ি না করে নিঝুমকে মার্কসের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে সম্মতি দেয়। নিঝুমকে একটি উষ্ণ কক্ষে রুম হিটারের মধ্যে রাখা হয়েছে। ইলা ক্রমশ নিঝুমের হাতে পায়ে মালিশ করে যাচ্ছে তার দেহ উষ্ণ করার জন্য। নিঝুমের পরিস্থিতি উন্নতির দিকে। হঠাৎ করে আবরাজ এসে ইলাকে জিজ্ঞেস করে, ওর পরিস্থিতি এখন কেমন? ইলা রেগে বলে, সেটা জেনে তুমি কি করবে? তুমি তো মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, এখন এসেছো নাটক করতে। ওকে এই পরিস্থিতির মধ্যে বের করে দেওয়ার সময় একবার এসব মনে হয়নি? আবরাজ বলে, আমি ওকে বের করে দিইনি, ও নিজেই রাগ দেখিয়ে বের হয়ে গেছে। তার থেকে বড় কথা, আমি জানতামও না হঠাৎ করে এভাবে স্নোফল শুরু হবে। বের না করে দিলেও নিশ্চয় এমন পরিস্থিতি তৈরি করেছো যাতে নিঝুম বের হতে বাধ্য হয়। আবরাজ আর কিছু বলে না। এরই মধ্যে নিঝুম আলতো করে চোখ খুলে তাকায়। নিঝুম চোখ খুলতেই ইলা বলে ওঠে, এই তো নিঝুম চোখ খুলেছে। নিঝুম ধীরে ধীরে উঠে বসে বলে, আমি কোথায়? ইলা বলে, তুমি চিন্তা করো না, তুমি এখন একদম সেফ আছো। তুমি এখন আবরাজের অ্যাপার্টমেন্টে। আর একটা কথা বলো তো, তুমি কি পাগল নাকি? বাইরে এত তুষারপাতের মাঝে কেন দাঁড়িয়েছিলে? যদি আমরা ঠিক সময় মতো না আসতে পারতাম তাহলে কি হতো বলো তো? নিঝুম বলে ওঠে, আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই লোকটার অ্যাপার্টমেন্টে আমি আর এক মুহূর্তও থাকবো না। আবরাজের মাথা আবার খারাপ হয়ে যায়। সে এগিয়ে এসে নিঝুমকে বলে, কি বললে? আরেকবার বলো। নিঝুম বলে, কেন শুনতে পাননি? আপনি কি ভাবেন নিজেকে আমাকে সবসময় যাচ্ছে তাই বলে অপমান করবেন, আর আমি আপনার সব অপমান মুখ বুজে মেনে নিব?
কেন? কি দোষ ছিল আমার? নিজের দোষ কি তুমি সেটা জানো না? নিঝুম একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, জানি। আমি খুব ভীতু ছিলাম, নিজের বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি, আর এটাই ছিল আমার দোষ। আমি যদি সেই সময় প্রতিবাদটা করতে পারতাম তাহলে আজ আমায় এই দিনটা দেখতে হতো না। কিন্তু আপনি একটা সত্য কথা বলুন তো, আমার বাবা আপনার সাথে যে অন্যায় করেছে তার কোনো দায় কি আমার আছে? যদি আপনি এখানে একজন ভিকটিম হন তাহলে আমিও একজন ভিকটিম, বরঞ্চ আমাকে এবং আমার মাকে আপনার থেকেও আরও অনেক গুণ বেশি সাফার করতে হয়েছে। আপনার সাথে না হয় প্রতারণা হয়েছে, কিন্তু এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব কি আপনার উপর পড়েছে? আর এদিকে আমাকে আর আমার মাকে দেখুন, আমরা আজ অসহায় সম্বলহীন হয়ে আশ্রিতা হয়ে আছি। তাহলে আপনি বলুন, এখানে আসল ভিকটিম কে? আবরাজ নিঝুমের এই তীক্ষ্ণ প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। ইলা নিঝুমের কাঁধে হাত রাখে। নিঝুম বলে, আমি আপনার এখানেও আসতে চাইনি। আপনি তথাকথিত চ্যালেঞ্জের কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন। তবে আমি এখনও বলছি, এসব চ্যালেঞ্জের কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় এই সম্পর্কটা আপনার কাছে শুধুই একটা প্রতারণা, তাহলে আপনাকে এই প্রতারণাটা মেনে নিতে হবে না। আমি আবার সিলেটে ফিরে যাব। আপনি না হয় 5 মাস পর আমায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন। ইলা বলল, আমিও তোমার সাথে একমত নিঝুম। আবরাজ, তুমি নিঝুমের কথাটা গুরুত্ব দিয়ে দেখো। ও কিন্তু ঠিকই বলেছে। তোমার যদি ওর সাথে এই সম্পর্কটা নিয়ে সমস্যা হয় তাহলে ওকে ডিভোর্স দিয়ে দিও, কিন্তু ওকে এভাবে অপমান করার তো কোনো মানে হয় না, কারণ ও নিজে এই পরিস্থিতির মধ্যে ভুক্তভোগী। আবরাজ বলে, ডিভোর্স তো ওকে আমি দেবই, তবে আমি যেই চ্যালেঞ্জ নিয়েছি সেটাও হারবো না। এই 5 মাস ওর সাথে আমি থাকবই, আর এই চ্যালেঞ্জ পুরো করবই। নিঝুম বলে, কিন্তু আমি রাজি না। আমি এখনই সিলেটে ফিরবো, শুধু এই রুমের বাইরে এক পা রাখো, তারপর আমি তোমায় বোঝাচ্ছি। আবরাজের থেকে হুমকি পেয়ে মোটেও দমে না নিঝুম, বরং সেও নিজের বলিষ্ঠতা বজায় রেখে বলে, আমি আপনার হাতের পুতুল নয়, ভাববেন না। আমি আপনার কথা মতো চলবো, আমার যা ভালো মনে হবে আমি তাই করব। আবরাজ এবার ভীষণ ক্রোধে নিঝুমের পাসপোর্ট ভিসাগুলো নিজের পকেট থেকে বের করে বলে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় তোমার হাতে নেই। আমি যত দিন চাইবো ততদিন তোমায় এখানে থাকতে হবে। ইলা আবরাজের তীব্র বিরোধিতা করে বলে, এটা তুমি একদম ঠিক করছো না, তুমি রীতিমতো নিঝুমের ওপর জুলুম করছো। আবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যদি তোমাদের তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি। বলে আবরাজ রুম থেকে বেরিয়ে যায়। ইলা নিঝুমের দিকে তাকায়। নিঝুমের চোখে অসহায়ত্ব বলতে কিচ্ছু নেই, বরং সে আরও বলিষ্ঠ কণ্ঠে বলে, বেশ, আমিও দেখব উনি এভাবে আর কতদিন আমায় আটকে রাখতে পারেন। উনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘাতে তুল। নিজের স্বার্থে এতটুকু ছাড়ও আমি দেব না। উনি বারবার আমায় লোভী, প্রতারক সহ আরও নানান তিক্ত ভাষায় আক্রমণ করেছেন। এবার আমি এটাই প্রমাণ করে দেব যে আমি কোনো লোভী বা প্রতারক নয়। ইলা নিঝুমের কাঁধে হাত রেখে বলে, দ্যাটস দ্য স্পিরিট। আমি চাই তুমি জয়ী হও। আবরাজ রাতের দিকে অফিস থেকে জরুরি কাজ করে অ্যাপার্টমেন্টে ফেরে। তার আজ ভীষণ ক্ষুধা পাচ্ছিল, তাই তো ফিরেই মেয়েদের উদ্দেশ্যে বলে ওঠে, মিস জেরিন, আমার ডিনারটা দিয়ে যান। বলে আবরাজ ডাইনিং টেবিলে বসে তার ফাইল থেকে কিছু জরুরি ডকুমেন্টস বের করে দেখতে থাকে। এমন সময় কেউ তার সামনে বিভিন্ন রকম খাবার পরিবেশন করে। আবরাজ ভাবে এটা হয়তো তার বাড়ির মেড মিস জেরিন, তাই সে জিজ্ঞেস করে, ডিনারে কি করেছেন মিস জেরিন? বিপরীত দিক থেকে উত্তর আসে, শুটকি ভর্তা এবং আলুর তরকারি। গলার স্বরটা শুনে চমকে ওঠে আবরাজ। ডকুমেন্টস থেকে চোখ সরিয়ে হতবাক নয়নে নিঝুমকে দেখে বলে, তুমি? নিঝুম হালকা হেসে বলে, হ্যাঁ আমি। রাতের ডিনারটা আমি করেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। আবরাজ ভীষণ রাগান্বিত হয়ে বলে, তুমি কেন রান্না করেছো? মিস জেরিন কোথায়? উনি কি আসেননি? নিঝুম বলে, মিস জেরিন এসেছিল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে তাকে চলে যেতে বলেছি। আসলে কি বলুন তো, চ্যালেঞ্জ অনুযায়ী তো 5 মাস আমাদের সংসার করতেই হবে, আর আমাদের বাঙালি নিয়ম অনুসারে সংসারে স্বামীরা তাদের স্ত্রীর হাতে বানানো খাবারই খায়। সেই জন্যই তো আমি নিজের হাতে আপনার জন্য খাবার বানিয়েছি, খেয়ে দেখুন কেমন লাগে। হাউ ডেয়ার ইউ! তোমাকে এত বড় ওডিসিটি কে দিয়েছে যে তুমি আমার জন্য রান্না করো, তাও এসব টিপিক্যাল বেঙ্গলি ডিশ? আপনি যে অধিকারে আমার পাসপোর্ট ভিসা সব নিয়ে রেখে আমায় জোর করে এখানে আটকে রেখেছেন, আমিও ঠিক সেই অধিকারে আপনার জন্য এসব রান্না করেছি। আমার সাথে ডাবল গেম খেলতে চাইছো? আমি তোমায় ওয়ান করছি, এর ফল কিন্তু ভালো হবে না। হু ইভেন কেয়ার?
আপনি যদি আমার সাথে জুলুম করতে পারেন তাহলে আমিও পারি। আবরাজ রেগে বলে, তাই বলে তুমি আমায় শুটকি নাকি কি যেন, ছি কি বাজে স্মেল আসছে, আমায় এখন এটা খেতে হবে? নিঝুম বলে, খেয়ে দেখুন না, আমাদের সিলেটি স্পেশাল রান্না, একবার খেলে আঙুল চাটতে থাকবেন। ইউ না, আমি প্রয়োজনে খাবার অর্ডার করে খাবো, তবুও এইসব শুটকি, ছি এসব আমি খাবো না। নিঝুমও এবার হুঙ্কার দিয়ে বলে, খবরদার ভুলেও খাবার অর্ডার করবেন না, না হলে কি করবে তুমি সেটা দেখতেই পাবেন। প্রয়োজনে আপনার নারী পাচার কেসে ফাঁসিয়ে দেব। এখানকার আইন তো শুনেছি অনেক কড়া। আমি যদি এখানকার পুলিশকে গিয়ে বলি আপনি আমায় এখানে এনে আটকে রেখেছেন, আমার পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে রেখেছেন, এর ফল কি হবে ভাবতে পারছেন? তুমি কি আমায় হুমকি দিচ্ছ? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। তাছাড়া আপনিও আমার সাথে 5 মাস সংসার করার চ্যালেঞ্জ নিয়েছেন, এখন সেই চ্যালেঞ্জে জিততে চাইলে আপনাকে তো এটা খেতেই হবে। আবরাজ দাঁত চেপে বলে, বেশ যদি তাই হয় তাহলে প্রয়োজনে আমি এই বাজে খাবারটাও খেয়ে নেব। বলে আবরাজ বসে পড়ে খাবার খেতে, চামচ দিয়ে ভাত তুলে খেতে থাকে, কারণ তার এসব খাবার খাওয়ার খুব একটা অভ্যাস নেই। কিন্তু একটু খেতে আবরাজের ভালো লেগে যায়। যেই শুটকি দেখে সে নাক ছিটকাচ্ছিল এবং দুর্গন্ধযুক্ত ভেবেছিল, সেই শুটকিই তার ভালো লেগে যায়। আর নিঝুমের কথায় সত্য প্রমাণিত হয়, সে খাবার একদম আয়েশ করে খেতে থাকে। এইসব দেখে নিঝুম মুচকি হেসে বলে, কি মিলল তো আমার কথা, এখন তো ঠিকই চেটে চেটে খাচ্ছেন। আবরাজ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, এটাকে নিজের বিজয় ভেবে ভুল করো না, আমি কখনো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেব না। 5 মাস পর তোমার হাতে ডিভোর্স পেপারস তুলে দেব। নিঝুমও বলিষ্ঠ স্বরে বলে, এটাকে আমি নিজের বিজয় ভাবছিও না, আর আমি নিজেও সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আপনি আমার ডিভোর্স দিবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে আমি কোনো লোভী বা প্রতারক নয়, এবং এই জন্য আমার সাথে করা সকল খারাপ ব্যবহারের জন্য আপনাকে ক্ষমাও চাইতে হবে। এটাই আমার চ্যালেঞ্জ। বলেই নিঝুম খাবারের প্লেট তুলে নিয়ে চলে যায়। আবরাজ নিঝুমের যাওয়ার পানি তাকিয়ে থাকে। রাত তখন গভীর, কিন্তু নিঝুমের চোখে ঘুম নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে থাই গ্লাসের বাইরের প্রকৃতিটা দেখছিল। বাইরে তুমুল হারে তুষারপাত হচ্ছে, পুরো রাস্তাঘাট তুষারে ছেয়ে গেছে। রাত 10টার দিকে সে নিউজে দেখেছে আগামী কয়েকদিন নাকি একটানা ভীষণ ভারী তুষারপাত চলবে। এই জন্য আবরাজও ভীষণ চিন্তিত হয়ে রয়েছে, কারণ এই মতো অবস্থায় তাকে বাসা থেকেই অফিসের সব কার্য পরিচালনা করতে হবে। নিঝুম তুষারপাত দেখে বলছিল, এই তুষারপাতের মতো আমার জীবনেও যেন এক ভারী দুর্যোগ চলছে, জীবনের কোনো গতি আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি কি কখনো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না? কখনো কি নিজ পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিতে পারবো না আমার যোগ্যতা কতটুকু? ছোটবেলা থেকে মেয়ে বলে বাবার কম গঞ্জনা তো সহ্য করিনি, এমনকি মেয়ে সন্তানের জন্ম দেওয়ায় ছোট থেকে নিজের মাকেও কম অপমানিত হতে দেখিনি। তখনই তো আমি ঠিক করে নিয়েছিলাম একদিন এসব কিছুর উচিত জবাব দেব। আমার এই কথা যে আমায় রাখতেই হবে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। একজন মেয়ের কাছে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন পুরুষ হলো তার বাবা, এবারের স্বামী। কিন্তু আমি যে এই দুই জায়গাতেই নিপীড়িত। কিন্তু আর নয়, এবার আমি সবাইকে দেখিয়ে দেব একজন নারীর শক্তির কতটা। দেখিয়ে দেব যে মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো দুর্বলতা নয়, আর না তো মেয়ে বলেই কাউকে অপমানিত করা যায়। অন্যদিকে ঘরে একা শুয়ে থাকা আবরাজ কিছুতে ঘুমাতে পারছিল না। নিঝুম নামের মেয়েটা হয়ে উঠেছে তার চিন্তার প্রধান কারণ। আবরাজ কিছুতেই মেয়েটাকে বাগে আনতে পারছে না। নিঝুমকে তার এখানে আনার উদ্দেশ্য তো ছিল তাকে নিজের আসল স্থানটা দেখিয়ে দেবার, কিন্তু উল্টে নিঝুমই তাকে নাস্তানবুদ করছে। আবরাজ নিজেই নিজেকে বলে ওঠে, না, এই মেয়েটাকে নিয়ে আমি আর এত ভাববো না, ও আমার জীবনে এত গুরুত্বপূর্ণ কেউ নয়। এই 5 মাসে ওকে ওর মতো থাকতে দেব। 5 মাস হয়ে যাওয়ার পর ওর মুখে ডিভোর্স পেপার ছুড়ে দিয়ে তারপর এই মিথ্যা সম্পর্কের ইতি টানবো। এর থেকে বেশি কিছুই আর নয়। নিজেকে এমনটা বুঝে শান্ত রাখার চেষ্টা করলেও আবরাজের মনে দোলাচল দূর হয় না। কোনো এক বিশেষ কারণে নিঝুমের ভাবনা তার মাথায় ঝেঁকে বসে। সে চাইলেও এই ভাবনা থেকে মুখ ফেরাতে পারে না। নিঝুম সকাল সকাল উঠেই আবরাজের অ্যাপার্টমেন্টের কিচেনে গিয়ে নিজের জন্য এবং আবরাজের জন্য কফি বানালো। এতপর সেই কফি নিয়ে ড্রয়িং রুমে এলো। আবরাজ তার অফিসের কারোর সাথে ফোনে অনেক রাগারাগি করছিল। বলছিল, শুধুমাত্র এই খারাপ ওয়েদারের কারণেই আমাদের এত ডিল ক্যান্সেল করতে হলো, এতটা লসের মুখে পড়তে হলো, আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে।
এইদিকে এই তুষারপাতের মধ্যে আমায় ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে, 24/7 এমন একজনকে সহ্য করতে হচ্ছে। কথা বলতে বলতেই থেমে গেল আবরাজ। নিঝুম এগিয়ে এসে মুচকি হেসে বলল, কি হলো, থামলেন যে? বলুন, আমি শুনছি। তুমি কখন এলে? এই তো এখনই। তা আপনার যদি আমার সাথে এক ছাদের তলায় থাকতে কষ্ট হয় তো আমার পাসপোর্ট ভিসা আমার হাতে তুলে দিন, আমি চলে যাই এখান থেকে, তাহলে আমিও বাঁচি আর আপনিও বাঁচেন। নিঝুমের এহেন কথায় আবরাজ বলে ওঠে, এই কথা মাথাতে এনো না। 5 মাসের আগে তুমি এই লন্ডন শহর থেকে যেতে পারবে না। আবরাজের কথায় নিঝুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ আবরাজের ডেস্কের সামনে কফি রেখে চলে যায়। আবরাজ নিঝুমের চলে যাওয়ার দিকে তাকিয়ে কফির মগ তুলে নেয়। এতপর কফির মগে চুমুক দেয়। কফিটা বেশ ভালোই লাগে তার। আবরাজ না চাইতেই নিঝুমের প্রশংসা করে বলে, মেয়েটা রান্না যেমন ভালো করে কফিটাও ঠিক তেমনি ভালো বানায়। মিস জেরিনের থেকে ওর রান্না অনেক ভালোই লাগছে। তবে এটা ওকে বুঝতে দিলে চলবে না, না হলে আবার মাথায় উঠে নাচবে। নিঝুম নিজের জন্য বরাদ্দ কক্ষটিতে আসে। বাইরে এখনো তুষারপাত চলছে। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় তার মনে পড়ে যায় নিজের মায়ের কথা। ও দেশ থেকে এসেছে থেকে মায়ের সাথে একটিবারও কথা বলা হয়নি। নিঝুম এদেশে এসে এখনো এখানকার সিম কিনে উঠতে পারেনি এই আবহাওয়ার জন্য, যার কারণে সে চাইলেও ও দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আবরাজের কাছেও সে এই বিষয়ে সাহায্য চাইছে না, পাচ্ছে না আবার সে কোনো খোটা দেয়, তাই মনের দুঃখে চুপচাপ আছে। নিঝুম কিছুক্ষণ এভাবে একা দাঁড়িয়ে থেকে বোরিং বোধ করে, তাই সে আবার ড্রয়িং রুমে চলে আসে টিভি দেখার জন্য। ড্রয়িং রুমে এসে দেখে আবরাজ যেন ফোনে কার সাথে কথা বলছে। নিঝুমকে দেখে সে নিজের ফোনটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও। কে? মিসেস ছবি বেগম তোমার সাথে কথা বলতে চাইছেন। নিঝুম ফোনটা হাতে নেয়। নিঝুম ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতেই ছবি বেগম নিঝুমকে বলেন, কি ব্যাপার, ওই দেশে গিয়ে তো ভুলেই গেলা, একটু জানালেও না কেমন আছো, ঠিক মতো পৌঁছে গেছো কিনা। এদিকে তো তোমার মা চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। নিঝুম লজ্জিত বোধ করে বলে, আসলে থাক, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। আবরাজ আমায় বলেছে সবটা। শোনো, তোমায় একটু পরামর্শ দিই, এই 5 মাস একটু ওখানে মানিয়ে চলার চেষ্টা করো। আমাদের অবর্তমানে কিন্তু ওখানে আবরাজই তোমার অভিভাবক, তাই ওর কথা মেনে চলার চেষ্টা করো, বেশি রাগারাগি করো না। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখো। জি আচ্ছা, এই নাও তোমার মায়ের সাথে কথা বলো, উনি তো তোমার সাথে কথা বলার জন্য একদম উতলা হয়ে উঠেছেন। বলেই ফোনটা শান্তি বেগমের হাতে তুলে দেন ছবি বেগম। শান্তি বেগম ফোনটা হাতে নেন। নিঝুম বলে, আম্মু, নিঝুম তুই ঠিক আছিস তো? কোনো আক্কেল নেই তোর? গিয়ে একটা বারও ফোনও করলি না। আমি এদিকে কতটা চিন্তা করছি। মায়ের চিন্তাটা তুই বুঝবি না? আগে নিজে মা হ, তারপর বুঝবি। নিজের মায়ের মুখে এহেন কথা শুনে নিঝুম হঠাৎ করে আবরাজের দিকে তাকায়। আবরাজ ভুরু কুচকে তার পানে তাকিয়ে আছে। নিঝুম আলতো স্বরে তার মাকে বলে, আসলে সুযোগ হয়ে ওঠেনি। ঠিক আছে, বুঝলাম। তা তুই কেমন আছিস? ওখানে সব কিছু ঠিক আছে তো? আবরাজ তোর সাথে আবার কোনো খারাপ ব্যবহার করেনি তো? তুমি আমার জন্য এত চিন্তা করো না তো আম্মু, আমি একদম ঠিক আছি। মায়ের মন কি আর মানে রে? শোন, তোর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে জানাবি, আমি ওখান থেকে যতটা পারি তোকে সাহায্য করার চেষ্টা করব। আর আবরাজ যদি তোর সাথে বেশি খারাপ ব্যবহার করে তাহলে তুই তোর চাচিকে জানাবি। শোন, আমি অন্য মায়েদের মতো না যে তোকে মানিয়ে নিতে বলবো। নিজে তো আমি সারাটা জীবন তোর বাবার সাথে মানিয়ে চললাম, তার ফলাফল কি হলো? তাই তোকেও এসব মানিয়ে চলতে হবে না। তুই নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাব, যাতে করে আমার মতো তোকে আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। আমি যেমন আজ একজন দুর্লভ নারী হিসেবে পরিচিত হয়েছি, তোকে যেন তেমন হতে না হয়। ঠিক আছে আম্মু। এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে। কথা বলা শেষ করে সে ফোনটা আবরাজকে দেয়। এতপর চলে যায় কিচেনে লাঞ্চ বানানোর জন্য। আবরাজ অফিসের কিছু জরুরি কাজ করছিল বাসায় বসে কম্পিউটারে। মূলত খারাপ আবহাওয়ার জন্য তাকে ওয়ার্ক ফর হোম করতে হচ্ছিল। হঠাৎ করে নিঝুম এসে তাকে বলে, দুপুরের খাবার বানানো শেষ, আপনি খেতে আসুন। তুমি খেয়ে নাও, আমার একটু লেট হবে। আচ্ছা। নিঝুম নিজের খাবার খেয়ে নেয় এবং আবরাজের জন্য খাবার তুলে রাখে। আবরাজ নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলে এসে দেখে নিঝুম আজকেও শুটকির ডিশ রান্না করেছে। সে সিরা শুটকি রান্না করেছে। আবরাজের মাথা হঠাৎ করে গরম হয়ে গেল। সে নিঝুমকে ডাকলো। নিঝুম সবে মাত্র শুয়েছিল ঘুমানোর জন্য। আবরাজের ডাক শুনে সে ছুটে আসে। আবরাজ নিঝুমকে দেখে রেগে বলে, এটা কি রান্না করেছো? আর কি কিছু পাওনি? নিঝুম বলে, এখানে আসার সময় চাচি আমার শুটকি দিয়েছিল। আপনাদের এখানে যে কী সব সবজি, ওগুলো তো রান্না আমি পারি না।
তাই আমি যা পারি তাই রান্না করেছি। আপনার যদি না পোষায় তাহলে নিজে রান্না করে খান, প্রয়োজনে তাই খাবো, কিন্তু এসব সুটকি খাবো না বলে সে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা সব খাবার আছাড় মেরে ফেলে দিল। নিঝুম অনেক যত্ন করে বানিয়েছিল, তাই তার ভীষণ রাগ হলো। সে বলল, খাবারগুলো এভাবে ফেললেন কেন? আপনি সোনার চামচ দিয়ে বড় হয়েছেন, তাই খাবারের মূল্য বোঝেন না। কত মানুষ খেতে পারেন না জানেন? তোমার জ্ঞান শুনতে চাই না। যদি আর একটা কথা বলো তো কি করবেন করুন। আবরাজের মাথা গরম হয়ে যায়। সে রেগে নিঝুমকে থাপ্পড় মারতে চায়, কিন্তু নিঝুম আবরাজের হাত ধরে গর্জে উঠে বলে, খবরদার এই দুঃসাহস দেখাবেন না। আমাকে কোনো অবলা নারী ভাববেন না। যদি দ্বিতীয়বার এই ভুল করেন তাহলে আপনার হাত আর আপনার হাতের জায়গায় থাকবে না। হাতটা ভেঙে গুঁড়িয়ে দেব।